আসসালামু আলাইকুম। সবাইকে আমন্ত্রণ জানাচ্ছি এবি নিউজ প্রাইম সংবাদে। আপনাদের সঙ্গে আছি আমি সুমাইয়া মেঘলা। শুরুতেই জানিয়ে দেব সংবাদ শিরোনাম। আসছে ফ্যাসিস্ট সরকারের সহযোগীদের বিরুদ্ধে ব্যবস্থা। খাগড়াছড়িতে টানা বৃষ্টিতে জলাবদ্ধতা, নিম্নাঞ্চলে প্লাবনের শঙ্কা। ভারত থেকে উস্কানিমূলক বক্তব্য, রাষ্ট্রীয় পর্যায়ে আলোচনার ইঙ্গিত দিলেন তথ্য উপদেষ্টা। ডিএসসিসিতে চালু আধুনিক বর্জ্য ব্যবস্থাপনার ক্লিন কেয়ার অ্যাপ। অর্থনীতিকে এগিয়ে নিতে উদ্যোক্তা মনোভাবের ওপর জোর তথ্যমন্ত্রীর। গাংনীতে মাটির নিচে পুঁতে রাখা স্বর্ণ চুরি, আসামি গ্রেপ্তার। কিয়েভ জাপোরিজ্জিয়া সুমি জুড়ে রুশ হামলা, ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্র ঠেকাতে ব্যর্থ ইউক্রেন, নিহত ২৮। দক্ষিণ ফ্রান্সে দাবানলের ভয়াবহ বিস্তার, জ্বলছে প্রায় ৫,০০০ হেক্টর বনভূমি। ট্রাম্পকে খোঁচা দিয়ে বেলজিয়ামের উদযাপন, ২০৩০ সালে ৩ মহাদেশে হচ্ছে বিশ্বকাপ। দর্শক, এতক্ষণ শুনছিলেন শিরোনাম, এখন বিস্তারিত। বিগত ফ্যাসিস্ট সরকারকে দীর্ঘস্থায়ী করতে প্রশাসনের যেসব কর্মকর্তা কর্মচারী প্রকাশ্যে কাজ করেছেন তাদের চিহ্নিত করে আইনানুগ ব্যবস্থা নেওয়ার পরিকল্পনা করেছে সরকার। সংশ্লিষ্ট তদন্ত সংস্থাগুলো ইতোমধ্যে মাঠে নেমেছে এবং এসব কর্মকর্তাকে শনাক্ত করার কাজ শুরু হয়েছে। মঙ্গলবার ত্রয়োদশ জাতীয় সংসদের দ্বিতীয় অধিবেশনে প্রশ্নোত্তর পর্বে এই তথ্য জানান জনপ্রশাসন প্রতিমন্ত্রী মোহাম্মদ আব্দুল বারী। কুড়িগ্রাম ১ আসনের সংসদ সদস্য আনোয়ারুল ইসলামের প্রশ্নের জবাবে প্রতিমন্ত্রী বলেন, প্রশাসনের মধ্যে যারা অতীতের ফ্যাসিস্ট শাসনকে টিকিয়ে রাখতে সক্রিয় ভূমিকা রেখেছেন তাদের বিরুদ্ধে আইন অনুযায়ী ব্যবস্থা নেওয়া হবে। তিনি জানান, তদন্ত সংস্থাগুলো ইতোমধ্যে তথ্য সংগ্রহ করছে এবং প্রয়োজনীয় প্রমাণের ভিত্তিতে ব্যবস্থা গ্রহণ করা হবে। অন্যদিকে খাগড়াছড়িতে ৩ দিনের টানা বৃষ্টিতে বিভিন্ন এলাকায় জলাবদ্ধতা দেখা দিয়েছে। জেলার মাইনী, চেঙ্গি ও ফেনী নদীর পানি দ্রুত বাড়তে থাকায় নিম্নাঞ্চল প্লাবিত হবার শঙ্কা তৈরি হয়েছে। একই সঙ্গে পাহাড় ধসের ঝুঁকি বেড়ে যাওয়ায় জেলা প্রশাসন ঝুঁকিপূর্ণ এলাকায় মাইকিং করে বাসিন্দাদের নিরাপদ স্থানে সরে যাওয়ার আহ্বান জানাচ্ছে। মঙ্গলবার সকাল থেকে থেমে থেমে হালকা ও ভারী বৃষ্টিপাত অব্যাহত রয়েছে। এতে নদী, ছড়া ও খালের পানি বেড়ে বিভিন্ন এলাকায় জলাবদ্ধতা সৃষ্টি হয়েছে। অনেক সড়ক ও বসতবাড়িতে পানি ঢুকে পড়ায় নিম্নাঞ্চলের বাসিন্দারা ভোগান্তিতে পড়েছেন। কোথাও হাঁটু পানি, কোথাও আবার আরও বেশি পানি জমে চলাচল ব্যাহত হচ্ছে। ভারতে অবস্থান করে পলাতক আওয়ামী লীগ নেতাদের উস্কানিমূলক বক্তব্যের বিষয়টি রাষ্ট্রীয় পর্যায়ে ভারতের সঙ্গে আলোচনা করা হবে বলে জানিয়েছেন প্রধানমন্ত্রী তথ্য ও সম্প্রচার উপদেষ্টা জাহিদুর রহমান। মঙ্গলবার সচিবালয়ে তথ্য অধিদপ্তরের সম্মেলন কক্ষে সাপ্তাহিক সংবাদ সম্মেলনে এক প্রশ্নের জবাবে তিনি এ মন্তব্য করেন। সাম্প্রতিক দিনগুলোতে সামাজিক যোগাযোগ মাধ্যমে ভারতে অবস্থানরত কয়েকজন পলাতক নেতা, বিশেষ করে নানক এবং মায়া, ঢাকায় সহিংসতা উস্কে দেওয়ার মতো বক্তব্য দিচ্ছেন বলে অভিযোগ উঠেছে। তাদের বক্তব্যে কর্মীদের রাস্তায় নেমে পরিস্থিতি অস্থিতিশীল করার আহ্বান দেখা গেছে। জাহিদুর রহমান বলেন, এসব বক্তব্য বাংলাদেশের অভ্যন্তরীণ আইন শৃঙ্খলা পরিস্থিতিকে অস্থিতিশীল করার চেষ্টা হিসেবে দেখা হচ্ছে। ভারতে বসে এই যাদের নাম বললেন আওয়ামী লীগের নেতা বা শেখ হাসিনা তো কি করতে বলেছিলেন না? বলেছিলেন তো। উনি চেহারা দেখান না, আমি ধারণা করি এটা দেখাতে উনি কুণ্ঠিত, ওনার পরাজিত বিধ্বস্ত চেহারা দেখাতে। কিন্তু অডিওতে তো অনেক কথাবার্তা বলেন না। আমাদের মিডিয়াতে প্রচারের নিষেধাজ্ঞা থাকলেও সোশ্যাল মিডিয়াতে চলে যায়, এটা করো ওটা করো, নানান কথাবার্তা। ডিড এনিথিং হ্যাপেন? টাকা আছে, টাকা খরচ করে। আমি আগে একদিন বলেছিলাম, কিছু চোর ডাকাত, খারাপ লোক, বিভৎস লোককে টাকা পয়সা দিয়ে অনেক কিছু করানো যায় না। আমরা এটা বলতে চাই যে এই আহ্বান জানিয়েছে, কি হয়েছে এক্স্যাক্টলি? কিছু হবে না, আমি এটা বিশ্বাস করি। ওই নৈতিক শক্তিটাই তাদের নাই। কিছুটা আছে, ওই যে বললাম, টাকার শক্তি আছে ১০-১৫ জন লোককে দিয়ে কিছু করানোর জন্য। তো এটা দিয়ে এই দেশে কোনো খারাপ কিছু করার সক্ষমতা আওয়ামী লীগের নেই। অন্যদিকে নগর পরিচ্ছন্নতা কার্যক্রমকে আরও আধুনিক, স্বচ্ছ, জবাবদিহিমূলক ও প্রযুক্তি নির্ভর করতে ঢাকা দক্ষিণ সিটি কর্পোরেশন ডিএসসিসি চালু করেছেন নতুন ডিজিটাল প্ল্যাটফর্ম ক্লিন কেয়ার ডিজিটাল ওয়েস্ট ম্যানেজমেন্ট সিস্টেম। মঙ্গলবার ডিএসসিসি নগর ভবন অডিটোরিয়ামে প্রশাসক মোহাম্মদ আব্দুস সালাম অ্যাপটির আনুষ্ঠানিক উদ্বোধন করেন। ডিএসসিসির পক্ষ থেকে জানানো হয়েছে, অ্যাপের মাধ্যমে নাগরিকরা বর্জ্য অপসারণ, ময়লা আবর্জনা, ড্রেনেজ সমস্যা বা পরিচ্ছন্নতা সংক্রান্ত যে কোনো অভিযোগ সরাসরি জানাতে পারবেন। অভিযোগের অগ্রগতি, দায়িত্বপ্রাপ্ত কর্মকর্তার নাম ও মোবাইল নম্বরও অ্যাপে লাইভ ট্র্যাক করা যাবে। আমরা এটা বর্জ্য ব্যবস্থাপনায় 1 থেকে 2 মাস সীমাবদ্ধ থাকবে। এরপরে 2 মাস পরে আমরা বা 1 থেকে 2 মাস পরে আমরা চেষ্টা করব যে অন্যান্য আনুষঙ্গিক যেগুলো আছে, আমাদের মশার ব্যাপার আছে, আমাদের বিদ্যুতের ব্যাপার আছে, রাস্তার ব্যাপার আছে, সমস্তগুলোকেই সার্ভিস যেগুলো আমরা দেই সবগুলোকে এটার আওতায় আনার জন্য।
অর্থনীতিকে এগিয়ে নিতে উদ্যোক্তা মনোভাবের উপর জোর দিতে চান তথ্যমন্ত্রী। মঙ্গলবার দুপুরে রাজধানীর রমনার অফিসার্স ক্লাবে ন্যাশনাল লাইফ ইন্স্যুরেন্স পিএলসির প্রতিষ্ঠার ৪২ বছর পূর্তি উপলক্ষে আয়োজিত অনুষ্ঠানে বক্তব্য দেন তথ্যমন্ত্রী। তিনি বলেন, ক্ষমতায় আসার আগে রাষ্ট্রের বিভিন্ন সমস্যা চিহ্নিত করেছে সরকার, তাই দেশের নাগরিকদের উদ্যোক্তা মনোভাবকে কাজে লাগিয়ে অর্থনীতিকে এগিয়ে নেওয়ার উপর গুরুত্বারোপ জরুরি হয়ে পড়েছে। তথ্যমন্ত্রী আরও উল্লেখ করেন, রাষ্ট্রের কাঠামোগত সমস্যাগুলো সমাধান করতে হলে নাগরিকদের অংশগ্রহণ ও উদ্যোগ অত্যন্ত গুরুত্বপূর্ণ। উদ্যোক্তা তৈরি হলে কর্মসংস্থান বাড়বে, অর্থনীতি শক্তিশালী হবে এবং সামগ্রিক উন্নয়ন ত্বরান্বিত হবে। আমাদের সরকারের সবচেয়ে বড় চ্যালেঞ্জ হচ্ছে বিগত আমলের একটা ভঙ্গুর অর্থনীতি, একটা দেউলিয়া অর্থনীতিতে রূপান্তরিত হয়েছে। আপনারা সবাই জানেন কি পরিমাণ টাকা এখানে বিদেশে পাচার করা হয়েছে, কি পরিমাণ টাকা এখানে কর ব্যবস্থার বাইরে পড়ে আছে, কি পরিমাণ টাকা এখানে রাজস্ব আদায়যোগ্য হওয়া সত্ত্বেও রাজস্বের আওতায় আনা যায়নি, এবং রাষ্ট্রের এইভাবে বঞ্চিত হওয়ার যে প্রক্রিয়া, সেই প্রক্রিয়াগুলিকে আমাদের চিহ্নিত করতে হবে। একই সঙ্গে আমাদের দেশের সাধারণ নাগরিকের মধ্যে যে উদ্যোক্তার মনোভাব আছে, এন্টারপ্রেনারশিপ আছে, এই এন্টারপ্রেনারশিপটাকে কিন্তু কাজে লাগাতে হবে। অন্যদিকে মেহেরপুরের গাংনীতে মাটির নিচে পুঁতে রাখা প্রায় ২৯ লাখ টাকার স্বর্ণালংকার চুরির ঘটনা ঘটার মাত্র ২৪ ঘণ্টার মধ্যেই স্বর্ণ উদ্ধার করেছে গাংনী থানা পুলিশ। এ ঘটনায় একজনকে গ্রেপ্তার করা হয়েছে। মঙ্গলবার বেলা 11:30টায় থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা ওসি মুহাদ্দিদ মোর্শেদ চৌধুরী এক প্রেস ব্রিফিংয়ে বিষয়টি নিশ্চিত করেন। ওসি জানান, গাংনী উপজেলার মুন্দা মাঝের গ্রামের বাসিন্দা মোসাম্মত নার্গিস বানু বাড়িতে নির্মাণ কাজ চলায় ব্যবহৃত স্বর্ণালংকার নিরাপদ রাখার জন্য একটি প্লাস্টিকের কৌটায় রেখে পলিথিনে মুড়িয়ে একতলা ভবনের পূর্ব পাশের দরজার সিঁড়ির পাশে মাটির নিচে পুঁতে রাখেন। তার একমাত্র ছেলে মোহাম্মদ শাহিন কুয়েত প্রবাসী হওয়ায় বাড়ির নির্মাণ কাজে ৫ জন টাইলস মিস্ত্রি গত ৩০ জুন থেকে কাজ করছিলেন। একটি বসত বাড়ি থেকে ৫ জন টাইলস মিস্ত্রি কাজ করার সময় তাদের মধ্যে ২ জন ব্যক্তি যোগ সাজস করে উক্ত বাসার বারান্দায় মাটির নিচে পুঁতে রাখা অনুমান ১১ ভরি ১৪ আনা গয়না, যার বাজার মূল্য আনুমানিক ৩০ লক্ষ টাকা, তারা যোগ সাজস করে নিয়ে পালিয়ে যায়। তো উক্ত সংবাদটি পাওয়ার পরে আমি, আমার থানার টিম, আমি নিজে, আমার তদন্ত এবং আমার সেকেন্ড অফিসার সহকারী একটি টিম এবং বামন্দি থানা থেকে একটি টিম যৌথভাবে উক্ত বাড়িতে যায়। উক্ত বাড়ির বিভিন্ন সিসি ফুটেজগুলো আমরা পর্যালোচনা করে নিশ্চিত হই যে কোন ২ জন ব্যক্তি এটির সাথে জড়িত। তো আমরা উক্ত দিন ৪ জনকে আমাদের হেফাজতে নিই, ৩ জনকে জিজ্ঞাসাবাদের জন্য রাখি এবং একজনকে সাথে করে আমরা কুষ্টিয়া জেলার কুমারখালী থানা এলাকায় আমরা একটা অভিযান পরিচালনা করে মূল যে সাসপেক্ট আমাদের যে মমিন, তার একটি সেকেন্ড কন্ট্যাক্টকে উদ্ধার করি। এর মাঝখানে আপনাকে বলে রাখি, মমিন একটি ধূর্ত প্রকৃতির অপরাধী। সে এর আগেও পুলিশের বিভিন্ন মামলায় অ্যারেস্ট হয়েছিল বিভিন্ন অভিযোগের ভিত্তিতে। তো সে মোবাইল ইউজ করে না, সে নিজেকে পুলিশের হাত থেকে। ইউক্রেনের রাজধানী কিয়েভ, দক্ষিণাঞ্চলীয় জাপোরিজিয়া এবং রাশিয়ার সীমান্তবর্তী সুমি অঞ্চলে সোমবার ভোরে ব্যাপক ক্ষেপণাস্ত্র ও ড্রোন হামলা চালিয়েছে রুশ বাহিনী। ৩ অঞ্চলে মোট ২৮ জন নিহত হয়েছেন। ইউক্রেনের সরকারি কর্মকর্তাদের তথ্য অনুযায়ী নিহতদের মধ্যে ১৮ জন কিয়েভে এবং ৬ জন রাজধানীর সংলগ্ন উপশহর এলাকায়। জাপোরিজিয়া ও সুমিতে নিহত হয়েছেন ২ জন করে। ইউক্রেনের বিমান বাহিনী জানিয়েছে, ভোরের দিকে রাশিয়া মোট ২৩টি ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্র, ৩৭টি ক্রুজ ও অন্যান্য ক্ষেপণাস্ত্র এবং ৩৫১টি বিস্ফোরক বাহী ড্রোন নিক্ষেপ করে। এর মধ্যে ৩৭টি ক্রুজ ক্ষেপণাস্ত্র এবং ৩৫১টি ড্রোনের প্রায় ৯০% আটকানো সম্ভব হলেও ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্রগুলোকে প্রতিহত করা যায়নি। ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্রের উচ্চ গতি ও খাড়া গতিপথের কারণে সেগুলো থামানো অত্যন্ত কঠিন বলে জানায় বিমান বাহিনী। ইউক্রেনের স্বরাষ্ট্রমন্ত্রী ইহোর ক্লাইমেঙ্কো সামাজিক যোগাযোগ মাধ্যমে জানান, হামলায় কিয়েভের অন্তত ৩০টি বহুতল ভবন প্রায় ধ্বংসস্তূপে পরিণত হয়েছে। উদ্ধার কাজ চলছে এবং নিহতের সংখ্যা আরও বাড়তে পারে বলে আশঙ্কা প্রকাশ করেন তিনি। হামলার পর এক ভিডিও বার্তায় প্রেসিডেন্ট ভ্লাদিমির জেলেনস্কি যুক্তরাষ্ট্রের কাছে দেশের অভ্যন্তরে এয়ার ডিফেন্স সিস্টেম এবং প্যাট্রিয়ট ক্ষেপণাস্ত্র তৈরির অনুমতি চান। তার বক্তব্যে উঠে আসে ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্র প্রতিরোধে এয়ার ডিফেন্স। টানা তীব্র গরম ও শুষ্ক আবহাওয়ার কারণে ফ্রান্সের দক্ষিণাঞ্চলীয় বিভাগ
পিরেনিস ওরিয়েন্টালিসে ভয়াবহ দাবানল ছড়িয়ে পড়েছে। গত দুদিন ধরে বিভাগটির বনাঞ্চলে প্রায় 4,900 হেক্টর অর্থাৎ 12,000 একরেরও বেশি এলাকা জুড়ে আগুন জ্বলছে। পরিস্থিতি এতটাই জটিল যে আগুন নিয়ন্ত্রণে আনতে দমকল কর্মীদের প্রচেষ্টা এখনও কাঙ্ক্ষিত ফল দিচ্ছে না। ফ্রান্সে 20 জুন থেকে শুরু হওয়া তাপপ্রবাহে দেশের 61টি বিভাগের প্রতিটিতে দৈনিক তাপমাত্রা 35 থেকে 38 ডিগ্রি সেলসিয়াসের মধ্যে ওঠানামা করছে। দক্ষিণাঞ্চলে তাপমাত্রা আরও ভয়াবহ পারদ ছুঁয়েছে 41 ডিগ্রি সেলসিয়াস। এই চরম আবহাওয়ায় দাবানলকে আরও দ্রুত ছড়িয়ে পড়তে সাহায্য করছে। রাষ্ট্রায়ত্ত টেলিভিশন চ্যানেল BFM টিভির প্রতিবেদনে বলা হয়েছে, আগুন নেভাতে প্রায় 800 দমকল কর্মী মাঠে কাজ করছেন। ইতোমধ্যে আগুনের কবল থেকে 12,000-এর বেশি মানুষকে উদ্ধার করে নিরাপদ স্থানে সরিয়ে নেওয়া হয়েছে। পিরেনিস ওরিয়েন্টালিস বিভাগ প্রশাসন ও ফায়ার সার্ভিস জানিয়েছে, আগুন এখনও নিয়ন্ত্রণে আসেনি এবং দ্রুত নিয়ন্ত্রণে আসার সম্ভাবনাও কম। বিভাগের ফায়ার অ্যান্ড রেস্কিউ সার্ভিসের প্রধান কর্নেল এরিক বেলগিওনিও বলেন, দাবানল যেন আরও ছড়িয়ে না পড়ে, এটাই এখন আমাদের সবচেয়ে বড় লক্ষ্য। আমরা আশা করছি আগুন নিয়ন্ত্রণে আসবে, কিন্তু বর্তমান পরিস্থিতি দেখে মনে হচ্ছে তা খুব দ্রুত সম্ভব নয়। কালকার্ডজনিত নিষেধাজ্ঞায় থাকা এক ফুটবলারকে ফেরাতে মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের সরাসরি হস্তক্ষেপ নিয়ে বিশ্বজুড়ে সমালোচনা চলছিল। সেই বিতর্কের কেন্দ্রেই ছিলেন ফোলারিন বালোগান। আর ঠিক সেই বালোগানকে নিয়েই বেলজিয়ামের মুখোমুখি হয়ে যুক্তরাষ্ট্র বিধ্বস্ত হয়েছে। বেলজিয়ামের চতুর্থ গোলটি করেন রোমেলু লুকাকু। গোলের পর লুকাকুর ছবি সোশ্যাল মিডিয়ায় পোস্ট করে বেলজিয়াম ফুটবল ফেডারেশন। ক্যাপশনে লেখা হয়, বাতিল করে দেখাও। স্পষ্টতই ট্রাম্পের হস্তক্ষেপকে ব্যঙ্গ করে এই মন্তব্য। শুধু পোস্টেই নয়, খেলা শেষে বেলজিয়াম ফুটবলারদের ট্রাম্পের মতো নাচতে দেখা যায়। অর্থাৎ মাঠের পারফরমেন্সের পাশাপাশি উদযাপনেও মার্কিন প্রেসিডেন্টকে খোঁচা দিতে ছাড়েননি তারা। অন্যদিকে 2026 বিশ্বকাপ চলমান থাকতেই আলোচনার কেন্দ্রবিন্দুতে উঠে এসেছে পরবর্তী আসর। কারণ 2030 সালের ফিফা বিশ্বকাপ হতে যাচ্ছে ইতিহাসের সবচেয়ে ব্যতিক্রমী আয়োজন। প্রথমবারের মতো 3 মহাদেশে অনুষ্ঠিত হবে টুর্নামেন্টটি। বিশ্বকাপের শতবর্ষ উদযাপনে এমন মহাযজ্ঞের পরিকল্পনা করেছে ফিফা, যেখানে মোট 6 দেশ থাকবে আয়োজকের ভূমিকায়। মূল আয়োজক হিসেবে দায়িত্ব পালন করবে ইউরোপের স্পেন ও পর্তুগাল এবং আফ্রিকার মরক্কো। তবে বিশ্বকাপের 100 বছর পূর্তি উপলক্ষে দক্ষিণ আমেরিকার 3 দেশ উরুগুয়ে, আর্জেন্টিনা ও প্যারাগুয়ে পাবে বিশেষ সম্মাননা। টুর্নামেন্টের প্রথম 3টি ম্যাচ অনুষ্ঠিত হবে এই 3 দেশে। স্বাগতিক হওয়ার সুবাদে 6 দেশই সরাসরি বিশ্বকাপে খেলার সুযোগ নিশ্চিত করেছে। দর্শক, সর্বশেষ খবর পেতে চোখ রাখুন আমাদের ফেসবুক পেজ ও ইউটিউব চ্যানেলে। আমরা আছি ইনস্টাগ্রামেও। সেই সঙ্গে সবশেষ সংবাদ পেতে ভিজিট করুন আমাদের ওয়েবসাইট www.abnewsinternational.com-এ।